হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি ভার্সিটি কো এডমিশনের উইকলি এক্সাম অন এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে রসায়ন সেকশনের সলিউশনটা দিব। তোমাদের সাথে থাকছি আমি তাইব বিন আলম তাসিম, পড়াশোনা করছি কুয়েটে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা এমসিকিউ সেকশনটা সলভ করব, এর পরবর্তীতে আমরা রিটেন সেকশনটা সলভ। দেখো প্রথম প্রশ্নটা, নিচের কোনটি sp3d সংকরণ প্রক্রিয়ায় গঠিত? আমাদের সংকরণ নির্ণয়ের একটা সূত্র আছে, n সমান হাফ ইন্টু ই প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখানে কোনটার কি পরিচয় আমি একটু বলে নিই। এটা হচ্ছে যোজিত ইলেকট্রন সংখ্যা বা ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার ভি। এম হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, এবং সি হচ্ছে ক্যাটায়নের সংখ্যা, এবং এ হচ্ছে অ্যানায়নের সংখ্যা। তাহলে আমরা এটার ক্ষেত্রে বের করি। এটার ক্ষেত্রে এন এর মান কত হয়? প্রথমটার ক্ষেত্রে এন এর মান হয় আমাদের হাফ ইন্টু ব্যালেন্স ইলেকট্রন নম্বর হচ্ছে পোলারিনের ক্ষেত্রে হলো 7, আর একযোজী পরমাণু আছে 3টা, আর কোনো এক ক্যাটায়ন বা অ্যানায়ন নাই, তাহলে এর নাম্বার হয় 5। তাহলে 5 হলে অবশ্যই আমাদের sp3d সংকরণ হবে। দেখি এটা আরো কোনো অপশন আছে কিনা। দেখো এখানে কিন্তু ডি নম্বর একটা অপশন দেয়া আছে, বোথ এ এন্ড বি। এখন আমাদের এ যেহেতু হয়ে গেছে অ্যান্সার, তাহলে আমরা আগে বিটা চেক করে দেখি। যদি বিটা হয় তাহলে অ্যান্সার হবে ডি নম্বর, তা না আর যদি না হয় তাহলে তো এ নম্বরটাই অ্যান্সার। তাহলে বি নম্বরের ক্ষেত্রে এন এর মান কত হয় দেখি তো। বি এর ক্ষেত্রে এন এর মান হয় হাফ ভ্যালেন্স ইলেকট্রন নম্বর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 7, আর একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 2, আর একটা অ্যানায়ন আছে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে অ্যানায়ন হচ্ছে একটা। তাহলে এখানেও আমাদের এন এর মান হলো 5। তাহলে এখানে আমাদের সংকরণ কিন্তু sp3d। তাহলে অ্যান্সার কত? ডি নম্বর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যৌগে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এটা তোমরা যখন অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আহ পড়ছিল তখন হচ্ছে যে এই উদাহরণগুলো নিয়ে আলোচনা করছিলাম। এটার অ্যান্সার হবে তোমার হচ্ছে এই দুইটা, এ এবং সি দুইটাই হবে, অর্থোনাইট্রোফেনল এবং হচ্ছে যে অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। আর এই যে প্যারানাইট্রোফেনল, এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন প্যারানাইট্রোফেনলে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? ডি নম্বর। এই দুইটা ডি নম্বরটা দেখে, ডি নম্বর হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে। আর্গন 3D, এখানে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, এবং বলা হয়েছে যে এটার চুম্বক ধর্ম যে কোনটা হবে, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক। তাহলে আগে আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা বক্স পদ্ধতিতে সাজাই। আর কোন, দেখো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আইডেন্টিফাই করি এটা কি হতে পারে। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? আর্গনের হচ্ছে 18, আর হচ্ছে এখানে, ও সরি এখানে একটু টাইপিং মিস্টেক আছে, আমি খেয়াল করি নাই। এখানে 3d3 হবে। আগে এই পরমাণুটা কি সেটা আগে আইডেন্টিফাই করি। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18 না? তারপর হচ্ছে 4s এ তো দুইটা ইলেকট্রন, তারপর তারপর তো 3d তে ইলেকট্রন আছে, তাহলে 18 আর 2 20। আর হচ্ছে এখানে 3d তে যেহেতু তিনটা ইলেকট্রন, তাহলে টোটাল পারমাণবিক সংখ্যা হবে এই মৌলটার ক্ষেত্রে 23। তাই 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু কোনটি? ভ্যানাডিয়াম। এটা আমরা সবাই জানি। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা সরাসরি বক্স পদ্ধতিতে সাজাই ভ্যানাডিয়ামের ক্ষেত্রে। পিডি অরবিটালটা সাজাই। পিডি অরবিটাল থাকে 5টা বক্স, এটা 4টা, এই বক্সটা। এখন দেখো 3d অরবিটালে 3টা ইলেকট্রন, এখন আমাদের হুন্ডের নীতি অনুসারে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। এখন আমরা জানি কি, ইলেকট্রন যদি কোন একটা অরবিটালে, ইলেকট্রন যদি 3d অরবিটালে আমাদের আনপেয়ার্ড অবস্থায় বা বিজোড় অবস্থায় থাকে, তাহলে সে পরমাণুটা কি? অবশ্যই হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে এটার অ্যান্সার কি হবে? এ নম্বর, প্যারাম্যাগনেটিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? আচ্ছা, সন্নিবেশ বন্ধন গঠন করার শর্তটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। শর্ত হচ্ছে আমাদের, সন্নিবেশ বন্ধন গঠন করার শর্ত হচ্ছে লোন পেয়ার থাকতে হবে।
কারণ সন্নিবেশ বন্ধন কিভাবে গঠন করে, ওখানে ওখানে একটা পরমাণু ওখানে একটা ইলেকট্রন দান করতে হয়, তাহলে আমাদের লোন পেয়ার ইলেকট্রন থাকার দরকার আছে। এখন আমাদের দেখতে হবে যে কোনটার ভিতরে লোন পেয়ার ইলেকট্রন নাই, তাহলে সেটাই সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখানে দেখো, এখানে অ্যামোনিয়াতে কিন্তু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও আছে, এটাতেও আছে। তাহলে অ্যান্সার হবে কি? অবশ্যই BF3। কারণ BF3 আমরা যদি এটার গঠনটা যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু এই যে বোরনের সাথে তিনটা ফ্লোরিন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। বোরনের যে বাইরের কক্ষপথ, বোরনের বাইরের কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকে, এবং হচ্ছে ফ্লোরিন একটা একটা করে তিনটা ইলেকট্রন শেয়ার করে। তার মানে 3 দ্বিগুণে 6টা আর হচ্ছে 2টা, টোটাল 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যায় বোরনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে D নম্বর। আশা করছি বুঝতে পেরেছো, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। পর্যায় সারণীতে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে কোন পর্যায়বৃত্ত ধর্মটি বৃদ্ধি পায়? এখন অনেক সময় কোনো প্রশ্নে তোমার অপশন, কোনো কোনো অপশন তোমার কাছে পরিচিত না মনে হতে পারে। সেক্ষেত্রে একটা মেথড খুব কাজ করে, সেটা হচ্ছে ইলিমিনেশন মেথড বা বাদ দেওয়া মেথড। সেক্ষেত্রে তোমার অপশন গুলো একটা একটা করে অপশন ধরতে হবে, এবং যে কোনগুলো ভুল 4টা অপশনের ভিতরে ওই ভুল অপশন গুলো আগে বাদ দিতে হবে, তাহলে কিন্তু এমনিতে তুমি সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে যদি 3টা অপশন তুমি বাদ দাও। তাহলে দেখো, আমরা আমরা ডি নম্বর থেকে হিসাব করি। ডি নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তি। পর্যায় সারণী একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আয়নীকরণ শক্তি হ্রাস পায়, কারণ আকার বাড়ার সাথে সাথে কিন্তু আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে ডি নম্বর তো হবে না, ডি নম্বর বাদ গেল। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও কিন্তু সেম ইস্যু, উপরের থেকে নিচে গেলে হ্রাস পায়, কারণ আকার বৃদ্ধি পায়। তারপর হচ্ছে আমাদের যোজ্যতা। যোজ্যতা কিন্তু একই গ্রুপের ক্ষেত্রে হিসাব করো। একই গ্রুপের ক্ষেত্রে ধরলাম আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে, ধরি গ্রুপ 2 এর ক্ষেত্রে তুমি উপর থেকে যদি নিচের দিকে যাও, সব ক্ষেত্রে কিন্তু যোজ্যতা কিন্তু 2 থাকবে, মানে যোজনী 2 থাকবে, তাহলে বি নম্বরটা হলো না। আর তাহলে আমাদের বাকি থাকে কি? এ নম্বর। তাহলে অ্যান্সারটা অবভিয়াসলি এ নম্বর হবে, অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। এখন এই জিনিসটা সাধারণত বেশি দেখা যায় না, যে এই জিনিসটা হয়তো তোমরা পড়ে থাকতে পারো পর্যাবৃত্ত ধর্মের সময় অক্সাইডের ক্ষারকীয় ধর্ম, কিন্তু এটা তত বেশি আলোচনা করা হয় না যতটা হচ্ছে এই যোজ্যতা, তড়িৎ আয়নীকরণ শক্তি, এই 3টে বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে তোমার যদি এই জিনিসটার কথা নাও মনে থাকে, এই অক্সাইডের ক্ষারকীয় ধর্ম যে কোন ক্ষেত্রে বৃদ্ধি পায় বা কোন ক্ষেত্রে হ্রাস পায়, ওই জিনিসটা যদি নাও মনে থাকে, তুমি বাকি যে অপশন গুলো আছে ওখান থেকে তুমি এলিমিনেশন মেথডের মাধ্যমে তুমি কিন্তু সঠিক অ্যান্সারটা ফাইন্ড করতে পারো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আধুনিক পর্যায় সূত্র অনুসারে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিচের কোনটির সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়? এটা তো খুব ইজি, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আর যে সনাতন যে পর্যায় সারণী ছিল, ওখানে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম বলতে মৌলের ভরের ভিত্তিতে আবর্তিত হতো। সেটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে প্রোটন সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা ধাতুর অবস্থান কোথায়? এখন বিরল মৃত্তিকা ধাতুটা কি সেটা একটু আইডেন্টিফাই করি। বিরল মৃত্তিকা ধাতু হলো আমাদের ল্যান্থেনাইট সিরিজ। আর ল্যান্থেনাইট সিরিজের অবস্থান কোথায়? পর্যায় সারণীর 6 নম্বর পর্যায়ে গ্রুপ নম্বর 3-তে। তাহলে আমাদের অপশন কোথায় আছে? পর্যায় সিরিজ গ্রুপ 3, এই যে এই নম্বরে, তাহলে অ্যান্সার হবে A। আশা করছি বুঝতে পারছো, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এটা খুব ইজি একটা প্রশ্ন ছিল। দেখো এখানে কি বলা হয়েছে, দ্বিতীয় অবস্থান্তর সিরিজের অন্তর্ভুক্ত মৌল কোনটি? এটা একটা মুখস্থ প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে A নম্বর, সিলভার। এরকম কিছু কিছু মুখস্থ প্রশ্ন আছে যেগুলো এই যে এই প্রশ্নটা কিন্তু কোশ্চেন ব্যাংকও বোধহয় ছিল, এই যে অথবা তোমাদের কনসেপ্ট বুক ওখানেও থাকে সাধারণত এই টাইপের প্রশ্ন। এরকম কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার মনে থাকবে, বিশেষ করে মুখস্থ প্রশ্নগুলোর ক্ষেত্রে। আবার আবার অনেক মুখস্থ প্রশ্ন আছে যেগুলো তোমাদের মেইন বই রিডিং এও আছে। মেইন বই রিডিং এও কিন্তু ভার্সিটি এডমিশনে অনেক প্রশ্ন আসে, মেইন বই রিডিং এর যে গুরুত্বপূর্ণ লাইন আছে ওখান থেকে। ওই 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখানে বলা হয়েছে নিচের কোন জোড়াটি অক্সাইড ধর্ম বিবেচনায় ব্যতিক্রম ধর্মী? তাহলে আমাদের এখানে প্রত্যেকটা অপশন চেক করা লাগবে। তুমি কিন্তু একটু ভাবার বিষয় আছে এই প্রশ্নটাতে। তাহলে আমরা A নম্বর অপশনটা চেক করি। A নম্বর অপশনে কিন্তু যে যে তিনটা যে যৌগ দেওয়া আছে, এই তিনটা কিন্তু তিনজনই হচ্ছে আমাদের অ্যাসিডিক, মানে অম্লধর্মী।
কিন্তু আমাদের বের করতে হবে যে এখানে যে তিনটা যৌগ দেওয়া আছে মানে এরকম তিনটা যৌগ বের করতে হবে যে তিনটা যৌগের ধর্মই আলাদা, ব্যতিক্রম ধর্মে। তাহলে এ নম্বর তো বাদ, এ নম্বরে সবগুলো যেহেতু অন্য ধর্মে। আর বি নম্বরে হচ্ছে আমাদের Al2O3, বিইও এবং হচ্ছে SNO। এই যে এই তিনটা যৌগ এরা হচ্ছে আবার উভধর্মী। আমি একটু সাইড দিয়ে লিখে দেই, এটা হচ্ছে অম্লধর্মী, তারপর এ হলো উভধর্মী, তারপর হচ্ছে যে ডি নম্বর অপশনটাতেও যে যে তিনটি উদাহরণ দেওয়া আছে, যে সালফার ডাই অক্সাইড এবং হচ্ছে Cl2O7 এবং হচ্ছে B2O5, এরা তিনজনে এরাও হচ্ছে অম্লধর্মী। এদের এদের তিনজনে পানির সাথে বিক্রিয়া করে তীব্র অ্যাসিড তৈরি করে। তাহলে আমাদের বাকি আছে সি নম্বরটা। এই সি নম্বর অপশনের মধ্যে এখানে যে তিনটি উপাদান যে তিনটি যৌগ দেয়া আছে, এদের প্রত্যেকের অক্সাইডের ধর্ম কিন্তু আহ অম্লধর্মী, কিন্তু তারপরও এদের রাসায়নিক বৈশিষ্ট্যের ভিতরে পার্থক্য আছে। যেমন হলো যে এই যে সিলিকন ডাই অক্সাইড, এ হচ্ছে যে একে যদি আমরা এ মূলত হচ্ছে অম্লধর্মী অক্সাইড, কিন্তু এ হচ্ছে এই ক্ষারের সাথে বিক্রিয়া করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা সিলিকন ডাই অক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে কিন্তু হচ্ছে যে উম, যে সিলিকেট, সরি সোডিয়াম সিলিকেট যে আছে ওইটা কিন্তু তৈরি করবে। সেক্ষেত্রে এটা রাসায়নিক বৈশিষ্ট্যটা একটু আলাদা। আবার এই যে বাকি দুইটা আছে, এই দুইটারও রাসায়নিক বৈশিষ্ট্য আলাদা। তাহলে আমাদের দেখো, এই যে এ নম্বর বি নম্বর এটা তো বাদ গেল, এ নম্বরে সবগুলো অম্লধর্মী, বি নম্বরটা হলো সবগুলো উপধর্মী, ডি নম্বরে সবগুলো অম্লধর্মী। আর হচ্ছে যে সি নম্বর অম্লধর্মী হলো এদের রাসায়নিক বৈশিষ্ট্যে পার্থক্য আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি নম্বর। যদি এই প্রশ্নটা একটু কনফিউজিং ছিল, আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো, এই প্রশ্নে বলা হয়েছে যে গ্রুপ 15 এর হাইড্রেট সমূহের স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। এখন এখানে কি কি উদাহরণ দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। অ্যান্টিমনি হাইড্রাইড, আর্সেনিক হাইড্রাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে PH3। এই চারটা অপশন দেওয়া আছে। এখন দেখো গ্রুপ 15 এর হাইড্রোজেনের মধ্যে যে অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়ার ভিতরে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে। আর হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা কিন্তু খুব বেশি স্ট্রং হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের আমাদের কিন্তু অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হওয়ার কথা। কারণ এখানে বাকিগুলোর মধ্যে এই যে PH3 এর ভিতরে হাইড্রোজেন বন্ধন থাকলেও PH3 এর যে হাইড্রোজেন বন্ধনটা, সেটার থেকে NH3 এর হাইড্রোজেন বন্ধনটা বেশি স্ট্রং। সেক্ষেত্রে NH3 এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হওয়ার কথা। এখন আমাদের এখানে কোন অপশনটাতে NH3 সব থেকে বেশি আছে স্ফুটনাঙ্ক? দুই নম্বর। তাহলে আমরা পাইলাম NH3, পাইলাম NH3 হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। তারপর হচ্ছে NH3 থেকে দুর্বল হাইড্রোজেন বন্ধন হচ্ছে PH3 এর, তারপর হচ্ছে PH3, তারপর হলো AHH3 এবং হচ্ছে SbH3। এখানে AHH3 এর ভর SbH3 এর তুলনায় বেশি। সেক্ষেত্রে তোমার হচ্ছে যে এইটার স্ফুটনাঙ্কটা তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে আমাদের অপশনটা হবে ডি নম্বর। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিচের আয়নগুলোর মধ্যে কোনটির পোলারায়ন ক্ষমতা সব থেকে বেশি? 11 নম্বর প্রশ্ন। কারণ পোলারায়নের শর্ত কি? পোলারায়নের শর্ত হচ্ছে আমাদের ক্যাটায়নের ক্ষেত্রে যদি হিসাব করি, ক্যাটায়নের ক্ষেত্রে আকার যদি ক্যাটায়নের আকার যত ছোট হবে, পোলারায়ন তত বেশি হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার আকার যত বেশি হবে, পোলারায়ন তত কম হবে। তাহলে এখানে আমরা এই যে এখানে যে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে সব থেকে ছোট কোনটা সেটা আগে একটু আমরা নির্ণয় করি। এখানে কিন্তু চারটা অপশন কিন্তু একই গ্রুপের মূল, অর্থাৎ গ্রুপ 2 এর মূল। তাহলে গ্রুপ 2 এর মধ্যে আমাদের সব থেকে ছোট মূল্য কোনটা হবে? ম্যাগনেসিয়াম অবশ্যই। তাহলে ম্যাগনেসিয়ামের আয়নের আকারটাও ছোট। উম, তাহলে ম্যাগনেসিয়ামের আয়নের আকার যেহেতু ছোট, এজন্য এর পোলারায়ন ক্ষমতাও সব থেকে বেশি হবে। তাহলে অপশন যে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন A। 12 নম্বর প্রশ্ন। অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি থাকে কারণ, এর কারণ কি? অপশন A, নাইট্রোজেনের ক্ষুদ্র আকার,
নাকি অপশন বি নাইট্রোজেনের ক্ষুদ্র আকার, এটা তো হবে না। তারপর হচ্ছে যে অপশন বি অক্সিজেনের অম্লধর্মিতা বেশি। দেখো অক্সিজেনের অম্লধর্মিতা বেশি, এটা এটা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে তোমার কোনো প্রকার প্রভাব ফেলে না, অম্লধর্মিতাটা বিশেষ করে। তারপর হলো অপশন সি। অপশন সি হচ্ছে নাইট্রোজেনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। আমরা যদি নাইট্রোজেন আর অক্সিজেনের দুইটা যদি ইলেকট্রন বিন্যাস তুলনা করি, নাইট্রোজেনেরটা হচ্ছে আমাদের 1:2, 2:2, 2p3, আর আর অক্সিজেনেরটা হচ্ছে আমাদের 1:2, 2:2, 2p4। তাহলে দেখো এখানে কিন্তু পি অরবিটালটা অর্ধপূর্ণ আছে নাইট্রোজেনের ক্ষেত্রে। আর আমরা জানি অর্ধপূর্ণ যদি থাকে তাহলে সে হচ্ছে সেই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল। আর হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল দেখে এর 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 যে আউটার শেলে যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি থাকবে। আর এর জন্য এর আয়নীকরণ শক্তিটাও বেশি হবে। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশন সি। সিএলএফ3 যৌগের আকৃতি কেমন? সিএলএফ3 যৌগের আকৃতি হচ্ছে টি আকৃতি। কারণ হচ্ছে আগে আমরা এটার একটু ব্যাখ্যা দেই, আগে আমরা এটা সংকরণটা বের করি। তাহলে সংকরণের ক্ষেত্রে আমাদের এন এর মান কত হবে? হাফ ইন্টু 7 + 3। তাহলে এন এর মান হচ্ছে 5। তাহলে আমাদের sp3d সংকরণ হবে এবং এর আকৃতি হবে টি আকৃতি। এরকম কিছু কিছু যোগের আকৃতি তোমরা যদি একটু মুখস্থ করে রাখো তাহলে পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। তাহলে এরকম আলাদাভাবে বের করা লাগবে না বা চিন্তা করা লাগবে না। আমার সাজেশন থাকবে, তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন ব্যাংকের প্রিভিয়াস সালে যে সমস্ত যোগের আকৃতিগুলো আসছিল ওগুলো একটু তোমরা মনে রাখবে, তাহলে পরীক্ষার হলে অ্যান্সার করতে তোমাদের সময় বাঁচবে। 14 নম্বর প্রশ্ন। 2, 3 ও 4 নং কার্বনের সংকরণ যথাক্রমে, এই যে এই যৌগটা আছে এই যৌগটা 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কার্বনের সংকরণ হিসাব করতে বলা হয়েছে। এখন আমরা এটাকে আগে নাম্বারিং করি। নাম্বারিং করবো কোন দিক থেকে? যে দিক থেকে আমরা হচ্ছে ডাবল বন্ডটা তাড়াতাড়ি পাই, মানে কার্যকরী মূলকটা আমরা তাড়াতাড়ি পাই। তাহলে আমরা এই সাইড থেকে যদি হিসাব করি তাহলে অনেক বেটার হবে। যেহেতু ডাবল বন্ড, আমাদের মূল শর্ত হচ্ছে কি? মূল শর্ত হচ্ছে কার্যকরীমূলক আগে থাকা লাগবে, মানে তারা যে দিক থেকে আগে পাই ওই দিক থেকে আগে পাওয়া লাগবে, বা ওদিক থেকে গণনা করা শুরু করা লাগবে। আর হচ্ছে আরেকটা শর্ত হলো যে যেহেতু এখানে ডাবল বন্ডটা প্রথমেই আছে, তাহলে ডাবল বন্ড যেদিকে আছে ওই দিক থেকে আমরা গণনা করা শুরু করি। তাহলে এটা নাম্বারিং করে 1, 2, 3, 4। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে 2, 3 এবং 4 নম্বর কার্বনের সংকরণ। তাহলে 2 নম্বর কার্বনের স্টিক নম্বর কত হয়? এই সন্নিবেশ সংখ্যা হচ্ছে এইটার সন্নিবেশ সংখ্যা কত? এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা, আর এই যে এই কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে টোটাল তিনটা। তাহলে তিনটা হলে আমাদের আম, আমাদের সংকরণ হবে কি? sp2। তাহলে 3 নম্বর কার্বনের ক্ষেত্রে আমাদের স্টেট নাম্বার কত? 3 নম্বর, 3 নম্বরের ক্ষেত্রে হচ্ছে একটা, যেহেতু তিনটা সিঙ্গেল বন্ড, একটা দুইটা তিনটা, সরি তিনটা সিঙ্গেল বন্ড না, তিনটা সিগমা বন্ড। আমি ভুল ভুল করতেছি বারবার। তিনটা সিগমা বন্ড হলে আমাদের সংকরণ হবে sp2। আর দেখো 4 নম্বর কার্বনের ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, দুইটা সিগমা বন্ড, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা। তাহলে 4 নম্বর কার্বনের ক্ষেত্রে হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা হলো 4, আমাদের সংকরণ হবে sp3। তাহলে আমাদের হবে sp2, sp2, sp3। কোথায় আছে? 2 নম্বর। বুঝতে পারছো সবাই? পরবর্তী প্রশ্ন যাই। এবং এটা হলো আমাদের এমসিকিউ এর কোথায় লাস্ট প্রশ্ন। 4টা হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান কিলোজুল পার মোল এককে দেয়া আছে। এখানে এবিসিডি দিয়ে 4টা মৌলের ইলেকট্রন আসক্তি দেওয়া আছে, এদের মধ্যে কোনটির অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি হবে? এখন দেখো এখানে 4টার মধ্যে যার ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম হবে সেটাই তো অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি হবে। তাহলে এই 4টার মধ্যে সব থেকে কম আছে কোন? 4টার মধ্যে সব থেকে কম হচ্ছে আমাদের C নম্বর, -349। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? C নম্বর। তো আমাদের এমসিকিউ পার্ট শেষ। আমরা এখন রিটেন শুরু করবো। 1 নম্বর প্রশ্নের এতে কি বলা হয়েছে? ইলেকট্রন আসক্তি কি? এটা খুব সহজ, আমরা তাহলে লিখে দিই। ইলেকট্রন আসক্তি হচ্ছে যে কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণের সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে মূলত ইলেকট্রন আসক্তি। তাহলে এটা একটু আমরা সুন্দর করে লিখে দিই যে একটি পরমাণু
অতিরিক্ত একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় সেটি ইলেকট্রন শক্তি। নম্বরটা হলো। এরপর হচ্ছে বি নম্বর। বি নম্বর প্রশ্নে বলা হয়েছে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি বেশি কেন হয়। আগে আমরা প্রথমে এই দুটোর ইলেকট্রন বিন্যাস বের করবো। অক্সিজেন অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। আর নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3। আমরা এখানে লিখবো কারণ নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাসে 2p অরবিটাল অর্থপূর্ণ থাকায় পরমাণুটি অধিক স্থিতিশীল। তাই এর আয়নীকরণ শক্তি বেশি হয়। এর আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। প্রথম আয়নীকরণ শক্তি প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। অক্সিজেন অপেক্ষা বেশি। এটা খুব ইজি একটা প্রশ্ন ছিল। এটা এই টাইপের প্রশ্ন তোমরা অনেকে একাডেমিকেও সলভ করে আসছো। আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 এর নম্বরে কি বলা হয়েছে? ল্যান্থানাইড সংকোচন কি? ল্যান্থানাইড সংকোচন হইতেছে যে ল্যান্থানাইড সিরিজের যে মৌলগুলো আছে ওই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর 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 আকার ধীরে ধীরে হ্রাস পায়, সেটাই হচ্ছে মূলত ল্যান্থানাইড সংকোচন। তাহলে সেটা যদি আমরা একটু সুন্দরভাবে লিখি যে ল্যান্থানাইড ক্ষারের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার হ্রাস পাওয়াই ল্যান্থানাইড সংকোচন।
আমাদের বি নম্বর প্রশ্ন। বি নম্বরে বলা হয়েছে বেরিলিয়াম ধাতু এস ব্লকের মৌল হওয়া সত্ত্বেও আয়নিক যৌগ কেন গঠন করে না, সেটা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন এটার অ্যান্সার লিখি। বেরিলিয়াম ধাতু এস ব্লকের হওয়া সত্ত্বেও আয়নিক যৌগ গঠন করে না কারণ এর আকার ছোট। আর আকার ছোট হয় এর ডেন্সিটি চার্জ ডেন্সিটিও বেশি। আকার ছোট হওয়ায় চার্জ ডেন্সিটি বা চার্জ ঘনত্বটা কি, চার্জ ঘনত্ব বেশি। তাই বেরিলিয়াম 2+ আয়ন তৈরির সময় সমযোজী যৌগের দিকে ঝুঁকে। সময় সমযোজী, তাই এটি আয়নিক যৌগ গঠন করে না। তাই আয়নিক যৌগ গঠন করে না। গঠন করে না। বুঝতে পারছো সবাই? পরবর্তী প্রশ্ন। জ্যামিতিক আকৃতি উল্লেখ করো SO2 Cl2 এবং হচ্ছে আমাদের ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়নের। এখন যেহেতু এটা 1 মার্কের প্রশ্ন, এখানে তোমার পরীক্ষার হলে সরাসরি এটার যে আকৃতিটা আছে ওইটা উল্লেখ করে দেবে। আমি এখানে সরাসরি আকৃতিটাই উল্লেখ করে দিচ্ছি। SO2 Cl2 এটার আকৃতি হবে আমাদের চতুস্তলকীয়। আর এটার আকৃতি হবে, ও সরি সরি, একটু ভুল হয়েছে। আমরা এখানে লিখতে পারি যে SO2 Cl2 এর আকৃতি, সুন্দর করে লিখব, এর আকৃতি চতুস্তলকীয়। আবার এখানে লিখতে পারি আমাদের যে ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়ন H3 ডায়ামিন সিলভার প্লাস এর আকৃতি হচ্ছে সরলরৈখিক।
তুমি এখানে শুধুমাত্র চতুস্তলকীয় আর সরলরেখা এক্ষেত্রে লিখে দিলেও তোমাকে এখানে ফুল মার্কই দেবে। কারণ এখানে 1 মার্কের প্রশ্ন, এখানে অত বাংলা লেখার দরকার নেই। সময় যত কম মানে সময় যত বাঁচাতে পারবো ততই ভালো। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড ও সিলভার আয়োডাইড পানিতে দ্রবীভূত হয় না কেন? আচ্ছা, তাহলে এটা কেন হয় সেটা একটু আমি তোমাদেরকে বলি। এটার কারণটা হচ্ছে যে এই যে সিলভার ফ্লোরাইডের যে ফ্লোরাইড আয়নটা আছে F-, ফ্লোরাইড আয়নের আয়নিক ধর্মটা মানে আয়নিক বৈশিষ্ট্যটা তুলনামূলকভাবে সিলভার ফ্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং হচ্ছে সিলভার আয়োডাইডের তুলনায় সিলভার ফ্লোরাইডের বেশি হয়। এবং হচ্ছে যে তোমাদের যে হচ্ছে এই সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড ও সিলভার আয়োডাইড, এখানে যে ক্লোরাইড, ব্রোমাইড ও আয়োডাইড, এই যে তিনটা অ্যানায়ন আছে, এই তিনটা অ্যানায়নের আকার ফ্লোরাইড আয়নের তুলনায় বড়। এবং এর আকার যেহেতু বড়, আকার বড় হওয়ার কারণে এদের মধ্যকার যে আকর্ষণ বল, এই যৌগটার মধ্যকার যে আকর্ষণ বল ফ্লোরাইডের তুলনায় বেশি হয়। আর এই জন্য এদের ল্যাটিস শক্তিটাও, এই যে এই তিনটা যৌগের ল্যাটিস শক্তিও বেশি হয়। মূলত এজন্যই সিলভার ফ্লোরাইডটা পানিতে দ্রবীভূত হলেও এই তিনটে যৌগ পানিতে দ্রবীভূত হয় না। সেটা আমি একটু লিখে দেই এখানে। কারণ সিলভার ফ্লোরাইড আয়নের আয়নিক বৈশিষ্ট্য বেশি। আবার ক্লোরাইড, ব্রোমাইড ও আয়োডাইড আয়নের আকার বড় হয় তাদের ল্যাটিস শক্তিও বেশি হয়। এজন্য সিলভার ফ্লোরাইড দ্রবীভূত হলেও সিলভার ব্রোমাইড সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড ও সিলভার আয়োডাইড দ্রবীভূত হয় না। বুঝতে পারছো সবাই? পরবর্তী প্রশ্ন যায়। আমাদের 4 নম্বর প্রশ্ন। প্রথমে বলা হয়েছে যে অবস্থান্তর মৌলের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। আমরা এখানে সরাসরি দুটো বৈশিষ্ট্য লিখে দেবো। 1 নম্বর তোমার হচ্ছে রঙিন যৌগ গঠন। কারণ আমরা জানি যে অবস্থান্তর মৌল সময়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রঙিন যৌগ গঠন করা। তারপর আরেকটা বৈশিষ্ট্য দিই আমরা, জটিল আয়ন গঠন। 2 নম্বরে বলা হয়েছে আমাদের
ও, এখানে একটু ভুল আছে। এটা হচ্ছে আমাদের হেক্সা সায়ানোফেরেট 4 মাইনাস। আয়নটা রঙিন হবে কিনা সেটা ব্যাখ্যা করো। কারণ এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে প্রথমে আমাদের যে জটিল আয়নটা আছে, জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা আমাদের হিসাব করতে হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু, তো বাংলা লেখার দরকার নেই, আমরা শুধুমাত্র লিখি এফ ই এর জারণ মান। জারণ মানটা আমরা মুখে মুখে হিসাব করতে পারি। এখানে সিএন এর জন্য হচ্ছে, এখানে সিএন এর জার্মান হচ্ছে -1, আর যেহেতু 6টা, তাহলে হচ্ছে -6। আর যদি আমাদের এখানে আয়নের মান যদি আমরা, থাক আমরা এটা তাহলে বেরই করি। আমরা যেহেতু আয়রনেরটা বের করব, আয়রনের মানটা, আয়রনের যেহেতু বের করবো, তাহলে আয়রনের জায়গায় আমরা এক্স বসাবো। এক্স প্লাস, আর সিএন এর জন্য আমাদের জার্মান মান হচ্ছে -1, তাহলে -1 ইন্টু, আর যেহেতু ছয়টা ছায়ানমূলক আছে, তাহলে হচ্ছে আমাদের -6 হইবে। -6, আর হলো যে এখানে তো হচ্ছে ইকুয়াল, ইকুয়াল টু -4। তাহলে আমাদের এক্স এর মান কি হয়? এক্স এর মান কি হবে তো সবাই পারি, 6 যদি ওই পাশে যায়, তাহলে এক্স এর মান হবে আমাদের +2। তাহলে এখন আমরা আয়রন 2 প্লাসের ইলেকট্রন বিন্যাসটা বের করব। আয়রন 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা বের করি, তাহলে কি হবে? আমরা শর্টকাট পদ্ধতিটাই অ্যাপ্লাই করব। আর্গন, তারপর 3d4s। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। তাহলে এখানে গেছে আমাদের 18টা, আর থাকে, আর থাকে 8টা। তাহলে ফোরেসে তো, সাধারণ অবস্থায় ফোরেসে 2টা ইলেকট্রন থাকে, আর হচ্ছে এখানে থাকে 6টা। এখন আমাদের তো 2টা ইলেকট্রন চলে গেছে ফোরেসে, কিন্তু আমাদের 2টা ইলেকট্রন ছিল। এখন আমরা তো 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছি, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে কোন জায়গা থেকে ছাড়বে? আমাদের সর্বশেষ শক্তি স্তর যেটা আছে, তাহলে আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ফোরেস। তাহলে ফোরেস থেকে ইলেকট্রন ছাড়বে, তাহলে ফোরেসে 0 হয়ে যাবে ইলেকট্রন। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আয়নটা রঙিন হবে কিনা। আয়নের 3d অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? 6টা। আমরা লিখতে পারি যে যেহেতু আয়রন 2 প্লাসের ইলেকট্রন বিন্যাসে 3d অরবিটালে 3d 1 থেকে 9 কনফিগারেশন বিদ্যমান। আমরা জানি কি, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে যদি 3d অরবিটালে 1 থেকে 9টির মধ্যে ইলেকট্রন থাকে, তাহলে হচ্ছে সে রঙিন যৌগ গঠন করে। যেহেতু আমাদের এখানে 3d অরবিটালে 6টা ইলেকট্রন আছে, তাহলে সে অবভিয়াসলি রঙিন যৌগ গঠন করবে। সেটাই লিখতেছি, যেহেতু আয়রন 2 প্লাসের ইলেকট্রন বিন্যাসে 3d অরবিটালে 3d 1 থেকে 9 কনফিগারেশন বিদ্যমান, তাই সে রঙিন যৌগ গঠন করে। তো এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদেরকে আমি কিছু সাজেশন দেবো। তোমরা
কোশ্চেন ব্যাংকটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংকের উপর যত বেশি দখল থাকবে তোমার পরীক্ষার হলে তোমার একুরেসি লেভেলটাও তত বেশি ভালো হবে। তোমরা কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করবা, কোশ্চেন ব্যাংকটা পড়বা, প্লাস ভার্সিটির জন্য কিন্তু মেইন বইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মেইন বইটাও কিন্তু গুরুত্ব দিয়ে পড়বা, কারণ আমি যে ওখানে দেখাইলাম যে বিভিন্ন মুখস্থ প্রশ্ন ওগুলো কিন্তু মেইন বইয়ের ভিতরে আছে, মেইন বইয়ের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো ওগুলো ভালো করে পড়বা। তাহলে সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।